ইন্টেলেক্ট ক্রাইসিস আমি ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট নিয়ে একটু কথা বলবো। আজকে কিছুক্ষণ আগেই বেঙ্গল ফুটবল একাডেমির কাছে আবার 5 গোল খেয়েছে ইস্টবেঙ্গল এআইএফএ আন্ডার-17 টুর্নামেন্টে, এবং সেই ম্যাচে তানবীর দে 3টে গোল করেছে। তানবীর দে কিছুদিন আগেও বেঙ্গল ফুটবল একাডেমির কাছে হোম ম্যাচে 5-1 হেরেছিল ইস্টবেঙ্গল। আজকেও 5 গোল খেলো, আজকে 5-0, আগের দিন 5-1, এবং দুটো ম্যাচে কিন্তু তানবীর দে হ্যাটট্রিক করেছে। এবার এখন অনেকে গালমন্দ করছে নিতুদেরকে, গতকাল থেকে গালমন্দ শুরু হয়ে গিয়েছে এই আরএফডিএল ম্যাচ হারার পর থেকে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেখুন, নিতু এবং ক্লাব লিডারশিপে যারা আছে তারা যথেষ্ট পরিশ্রম করে, তারা যথেষ্ট সততার সাথে কাজ করে, কিন্তু কোথায় তাদের একটা ইন্টেলেক্টের চূড়ান্ত একটা অভাব আছে। এবং এই কথাটাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস তার যেই ভারতের একটা ইতিহাস নিয়ে একটা সুন্দর একটা বই আছে, খুব ডিটেলড একটা বই আছে, 1920 থেকে 1942 অবধি ভারতের ইতিহাস। বইটা 2টো খণ্ড আছে, এবং সেই বইটাতে অসাধারণ ডিটেলের সাথে নেতাজি কিন্তু সুভাষচন্দ্র বোস নিজে ইতিহাসটা লিখেছেন। প্রথম খণ্ডটা উনি লিখেছিলেন 1920 থেকে 34, যখন উনি ইউরোপে ছিলেন, এবং ওটা 1934 সালে লিখেছিলেন, এবং পরবর্তী খণ্ডটা উনি 1942 সাল 41-42 সালে, সেটা যখন উনি ইউরোপে ছিলেন তখন লিখেছিলেন। এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে মানে সুন্দর ডিটেলড আলোচনা আছে, মানে ব্যালেন্সড আলোচনা আছে। যেমন আমরা অনেকে দেখি যে অনেকে গান্ধী আর নেহেরুর মধ্যে লড়িয়ে দেয়, তো সেই বইতে কিন্তু নেতাজি গান্ধীর বিভিন্ন বিষয় নিয়ে খুব ডিটেলডে আলোচনা করেছে। গান্ধীর যেসব মানে স্ট্রেংথ রয়েছে, শক্তি রয়েছে, যেগুলো দুর্বলতা রয়েছে, গান্ধী যেগুলো অসাধারণ অ্যাচিভমেন্ট সেগুলো নিয়ে লিখেছে, গান্ধী যেগুলো ফেলিয়ার সেগুলো নিয়ে লিখেছে, এবং ফেলিওরের কারণ কি সেগুলো লিখেছে। মানে একদম ডিটেলড আলোচনা, মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা সম্ভব না। আপনারা দেখবেন না কোনো নেতা অপর কোনো নেতা সম্পর্কে হয় একদম প্রশংসা বানে ভাসিয়ে দিচ্ছে, নয়তো একদম নিন্দে করছে, মানে ব্যালেন্সড আলোচনা নেই। কিন্তু সুভাষ কিন্তু এটা করেছিল, এবং মনে রাখবেন যখন করেছে প্রথম খণ্ড কিন্তু লিখেছে 1934 সালে, তখন কিন্তু ভেরি মাচ ও কিন্তু অ্যাক্টিভ পলিটিক্স এবং কংগ্রেসের সাথে যুক্ত, সেই অবস্থাতেই ও লিখেছে। এবং বইটা কিন্তু 1935 সালে পাবলিশড হয়েছিল ইংল্যান্ড থেকে, যদি ইংল্যান্ড ভারতে সেটা ব্যান্ড করে দিয়েছিল, কিন্তু কংগ্রেসের থেকেও সুভাষ কিন্তু গান্ধী সম্পর্কে ডিটেলে আলোচনা করেছে, অন্যান্য দিনেও আলোচনা করেছে। একটা বিষয় নিয়ে বলবো যেটা প্রাসঙ্গিক, আমি যে বিষয়টা বলছি সেখানে সুভাষ লিখেছিল যে কংগ্রেসের 3জন খুব ইন্টেলেকচুয়াল লিডার ছিল, যাদের হঠাৎ মৃত্যুতে গান্ধীর ভালো অ্যাডভাইজার ছিল না, ইন্টেলেকচুয়াল অ্যাডভাইজার ছিল না। বলছে অনেক ডেডিকেটেড লোকজন ছিল, যখন ইস্টবেঙ্গল লিডারশিপে আছে প্রচুর ডেডিকেটেড, পরিশ্রমী, তারা খুবই লয়াল, একই লিখেছে সুভাষ, এরকম প্রচুর লিডার ছিল। কিন্তু ইন্টেলেকচুয়াল যে 3জন ছিল, হাইলি ইন্টেলেকচুয়াল, তাদের হঠাৎ মৃত্যুতে গান্ধীর কাছে কিন্তু ইন্টেলেকচুয়াল কোনো অ্যাডভাইজার ছিল না আশপাশে। এবার সেই 3জনকে, একজন হচ্ছে লালা লাজপত রায়, 2 নম্বর হচ্ছে মতিলাল নেহেরু, যিনি জওহরলাল নেহেরুর বাবা, পণ্ডিত মতিলাল নেহেরু, 3য় জন হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন 1925 সালে যখন মারা যায়, তখন কিন্তু উনি ওনার পলিটিক্যাল কেরিয়ার পুরো পিকে ছিলেন, এবং সেই সময় কিন্তু গান্ধীজি প্রায় 5 বছর সাইডলাইন হয়ে গিয়েছিলেন, মানে উনি অ্যাক্টিভ পলিটিক্স করছিলেন না, এবং তখন স্বরাজ পার্টি কিন্তু কংগ্রেসেরও অ্যাক্টিভ পলিটিক্সটা করছিল, এবং সেটা লিড করছিল দেশবন্ধু। যাকে যেটা ব্যাপারটা ছিল ইন্টেলেকচুয়াল ব্যাপারটা কি এরকম, দেখুন আমি দেখি যে ইস্টবেঙ্গল কোচ নিতু, এরা যারা ইউথের সাথে যুক্ত রয়েছে, প্রত্যেকে বাঙালি অবাঙালি প্রত্যেকটা কোচ যারা যুক্ত রয়েছে, তারা যখন কোনো ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হয়, তখন বলে ইস্টবেঙ্গল যেখানেই খেলবে সেখানে জিততে হবে। এখানে কিন্তু একটা বিশাল বড় ভুল করে ফেলে নিতুরা। দেখুন আপনি যদি ইতিহাস দেখেন, ইস্টবেঙ্গল কিন্তু অতীতে ইউথ ডেভেলপমেন্টে খুব একটা কাজ করেনি, ঠিক আছে। এখন ঘটনাচক্রে এই এএফসি লাইসেন্স, ফিফার এইসব পলিসির জন্য এখন সব ক্লাবকেই তারা আইএসএল খেলে তাদেরকে এরকম ইউথ টিম রাখতে হচ্ছে, এবং সেখানে পার্টিসিপেট করতে হচ্ছে। তো ইস্টবেঙ্গল কাছে কিন্তু ব্যাপারটা একটু হলেও নতুন। তো এরা কিন্তু এখনও ওই মোডে রয়েছে যে আমি যেখানেই খেলবো আমাকে জিততে হবে, আমার অনূর্ধ্ব-15কেও জিততে হবে, অনূর্ধ্ব-17কেও জিততে হবে, আরএফডিএলও জিততে হবে, রিজার্ভ টিমকেও জিততে হবে। এখানে হচ্ছে মূল সমস্যাটা, এবং সেই সমস্যাটার একমাত্র কারণ হচ্ছে এদের এই ইন্টেলেক্টসটা নেই, মানে এই চূড়ান্ত হায়ার লেভেল অফ মেধাটা এদের
মধ্যে অনুপস্থিত। মানে এরা পরিশ্রমী, এরা খুব ডেডিকেটেড, লয়াল, কিন্তু মানে ক্লাবটাকে বাঁচিয়েছে বিক্রির হাত থেকে, নিতুরাই বাঁচিয়েছে কিন্তু নিতুরাই কিন্তু আবার ইউথ ডেভেলপমেন্টে পুরো ক্যাচাচ্ছে এবং বছর পর বছর একই জিনিস বলছে যে আইএসএল ড্রাফটের সুযোগ পায়নি। এখন এমন অবস্থা, আজ থেকে 20 বছর বাদেও একই মরাকান্না কাঁদবে, মানে ততক্ষণে নতুন বাচ্চা জন্মে এসে ফুটবলার হয়ে কোনো না কোনো টিমে খেলে তাদের আইএসএল জিতিয়ে দেবে। আজ থেকে 20 বছর বাদেও নিতু কিন্তু এই মরাকান্নাই কাঁদবে যে আমরা আইএসএলের ড্রাফটিংয়ের সুযোগ পাইনি, তাই আমরা লুটোপুটি খাচ্ছি। দেখুন, আইএসএলের ড্রাফটিংয়ের সুযোগ পাননি, তার জন্য আপনি 1 বছর 2 বছর 3 বছর না আপনার সমস্যা হতে পারে, কিন্তু তারপরেও যখন সমস্যা হচ্ছে তার মানে আপনি কিন্তু কোনো পরিকল্পনা করেননি এবং পরিকল্পনা অনুযায়ী আপনি কোনো কাজ করেননি। দেখুন, দুটো ব্যাপার আছে আপনাকে জীবনে সফল হতে গেলে, এক হচ্ছে সঠিক পরিকল্পনা আর এক হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়ন। দুটোই করতে হবে। মানে শুধু পরিকল্পনা করলাম আর কিছুই করলাম না, সে আতেল টাইপ হয়ে যাবে। মানে আপনি ইন্টেলেকচুয়াল না, আপনি আতেল, মানে বড় বড় কথা বলেন কিন্তু কাজের কাজ কিছু করে উঠতে পারেন না। তো এখানে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে আপনি এখনও অনেকেই বলতে পারেন যে আজকে হেরেছি বলে কথা বলছি না। আমি হেরেছি বলে কথা বলছি নয়, কিন্তু আমি কিন্তু অনেক দিন ধরে একই কথা বলছি এবং আমি কিন্তু আগের যে একটা অডিও করেছিলাম যে ছোটদের ফুটবল, সেখানেও বলেছিলাম যে শেখর সর্দার গোল করছে ঠিকই, কিন্তু কিছু কিছু গোল এমন করছে যে গোল কিন্তু সিনিয়র লেভেলে করা সম্ভব নয়। তো সেই জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনাকে জুনিয়র লেভেল থেকে এমনভাবে খেলতে হবে যাতে করে আপনার খেলাটা কিন্তু স্কেল আপ করতে পারে আইএসএল লেভেল অবধি। তাতে করে যদি 2টো গোল আপনি কম করেন ঠিক আছে, কিন্তু আপনি এই মুহূর্তে এক গাদা গোল করছেন, ভুলভালভাবে গোলগুলো করছেন এবং সেই গোলগুলো 2 দিন মধ্যে শুকিয়ে যাবে, আপনি কন্টিনিউ করতে পারবেন না পরের ধাপে গিয়ে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আমার জুনিয়র লেভেলের কাজ কি, আমার অনূর্ধ্ব 15 টিম যেটা বানাবো সেটার কাজ কিন্তু এই নয় যে আমি সবাইকে 5 গোল দেবো, 6 গোল দেবো, 7 গোল দেবো। আজকে সুপার জায়েন্টে দেখলেন অনূর্ধ্ব 17 টিম 9-0 গোলে জিতেছে এবং সুপার জায়েন্ট কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমির সঙ্গে আবার 2টো হোম অ্যান্ড অ্যাওয়ে 2টো ম্যাচে জিতেছে। কিন্তু ওদের ছেলেদের যে আমি থোবনা দেখেছি, মানে মুখের যে অবয়ব দেখেছি, তাতে করে ওদের আমার ঠিক অনূর্ধ্ব 17 মনে হয়নি। এখন দেখুন, কারোর যদি সার্টিফিকেট থাকে, কারোর যদি আধার কার্ড থাকে, তার ভিত্তিতে তো তাকে গ্রহণ করতেই হবে, আর অন্যরকম কোনো তো পরীক্ষার ব্যবস্থা নেই। কিন্তু আমি হলপ করে বলতে পারি এই যে টিমটা আজকে 9-0 গোলে জিতলো সুপার জায়েন্টে অনূর্ধ্ব 17, যারা বেঙ্গল ফুটবল একাডেমিকে 2টো ম্যাচে অনূর্ধ্ব 17 2টো ম্যাচে 1-0 হারিয়েছে, তারা দুদিন বাদে হারিয়ে যাবে। মানে তারা কোথাও এগোতে পারবে না জীবনে। মনে হয়েছে আমার ওদের যে বয়স, আপনার তো ব্যাপার আছে না, ধরুন ক্লাস 6 একটা ক্লাস 9-এর ছেলে পড়ছে, ক্লাস 9-এর ছেলেটা ফার্স্ট হয়ে গেল, তো আপনি কি ক্লাস 9-এর ছেলেটা কি মানে পরবর্তী জীবনে গিয়ে খুব এগোতে পারবে? আপনি তো মানে একটা সঠতার অবলম্বন করছেন। তো যেটা বড় মানে আমি পুরো ডিটেলে আলোচনা করবো না, এই অতীতে তো অনেক আলোচনা করেছি কীভাবে ফার্মিং করতে হবে, কীভাবে পিরামিড স্ট্রাকচার, ওই বিষয়ে যাব না। আমি যেটা বলতে চাইছি যে এদেরকে কিন্তু এই ফিলোসফিক্যালি এই জিনিসটা ঠিকঠাক করতে হবে যে আমার অনূর্ধ্ব 15 টার্গেট কী। অনূর্ধ্ব 15 টার্গেট হচ্ছে ছেলেগুলো যাতে পরবর্তী ধাপে যেতে পারে, অনূর্ধ্ব 16-17তে ভালো খেলতে পারে, অনূর্ধ্ব 17 যেন তারা পরবর্তী ধাপে যেতে পারে। এই নয় যে অনূর্ধ্ব 17 যেন তেন প্রকারণে আমি জিতে গেলাম একটা টুর্নামেন্ট। এরকম তো অতীতে অনেক, প্রত্যেক বছর তো অনূর্ধ্ব 17 একটা টুর্নামেন্ট হয়, সেখান থেকে কোনো ক্লাব চ্যাম্পিয়ন হয়। এই তো বাজাজের কত টিম জিতেছে অনূর্ধ্ব 17-15, তারপর ছেলেগুলো কোথায় গেছে? ছেলেগুলো তো আইএসএল আপনি দেখছেন, কটা ছেলেকে আপনি দেখছেন এই ইউথ থেকে উঠে আসছে। তখন আপনি ইউথে আপনার ফোকাসটা ভুলভাল ফোকাস। আপনার ফোকাস হচ্ছে কী করে আমি চ্যাম্পিয়ন হবো যেন তেন প্রকারণে, মানে কী করে, মানে এদিক ওদিক ফাঁক ফোকর খুঁজে, মানে হয়তো লিগালি তো আপনি ঠিকঠাক কাজ করছেন, অনিয়ম কোনো করছেন না, কোনো আইন ভাঙছেন না, কিন্তু আপনার কিন্তু মূল উদ্দেশ্য থেকে আপনি সরে আসছেন। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে এই ছেলেগুলো যাতে পরবর্তী ধাপে যেতে পারে, সেইগুলো কিন্তু বিচার করা হচ্ছে না। বিচার কী করা হচ্ছে না, আমরা জিতেছি, আমরা আরএফডিএলে গত বছর আমি দেখছিলাম তো, আরএফডিএলে আমরা নেক্সট জেন কাপে যে গিয়েছি, আমরা এখানে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ইস্ট জোন চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ন্যাশনালে আমরা রানার্স হয়েছি, আমরা নেক্সট জেন গেছি। আলটিমেটলি সেখান থেকে কটা নতুন মুখ বেরিয়ে এলো সেটা বড় ব্যাপার কিন্তু। তো এই যে বেসিক কনসেপ্টের গণ্ডগোল, এবং দেখুন সাধারণ সমর্থক ম্যাক্সিমাম এগুলো বোঝে না, ঠিক আছে, এবং সেটা সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। একটা সাধারণ মানুষ অত তার মেধা থাকে না, এবং আপনি লিডার হয়েছেন কেন? আপনি লিডার হয়েছেন তো এই জন্য যে আপনার মেধাটা তাদের থেকে একটু বেশি, কিন্তু আপনার মেধা যদি সাধারণ মানুষের মতনই হয়, আপনি যদি নন ইন্টেলেকচুয়াল লিডার হন, তাহলে কিন্তু মুশকিল। আপনি নিজেও ফাঁসবেন,
আর এই সমর্থকরা কান্নাকাটি করবে, গালমন্দ করবে, এই একটা সার্কেলে আপনি পড়ে যাবেন, একটা লুপে পড়ে যাবেন। তো এটাই আপাতত বলার ছিল যে একটু ইন্টেলেকচুয়াল লোকজনকে কিন্তু নিতুকে ঢোকাতে হবে, মানে ক্লাব লিডারশিপে। নিতুন নেই, দেখুন এই বয়সে এসে নিতু নতুন করে আর কিছু ইন্টেলেকচুয়ালিজম বাড়বে না, এটা সম্ভব না এই বয়সে এসে। এবং যারা ওর আশপাশে আছে বোঝা যাচ্ছে তারা ইন্টেলেকচুয়াল নয়, তো ওকে কিন্তু মানে এরকমই কিছু লোককে ঢোকাতে হবে, মানে ও চেনাশোনা হোক, যেভাবেই হোক, মানে কিছু মানে বা যা করেই হোক আমি জানি না, মোটামুটি এরা যেই এদের যে মানে টিম লিডারশিপ টিমে যে ইন্টেলেকচুয়াল লেভেলটা আছে না, অ্যাভারেজ ইন্টেলেকচুয়াল লেভেল, এইটাকে বাড়াতে হবে। এইটা না বাড়ালে কিছু হবে না, অন্তত ইউথ ডেভেলপমেন্ট তো হবেই না। সবাই ভালো থাকবেন।